হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে আমি আমার যে ইউটিউব চ্যানেলে রেলের প্রত্যেকটা ক্লাস দেব শুধু এবং শুধুমাত্র বাংলায়। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, দাদা আপনি বাংলা এবং ইংলিশে বাইলিঙ্গুয়াল কি করবেন? আমি বললাম না, শুধু বাংলায়। এবার প্রশ্ন আসছে যে কেন শুধু বাংলায়? তার কারণটা হচ্ছে যে কারণ রেলের সমস্ত পরীক্ষাগুলো বাংলাতেই হচ্ছে। আর যারা রেলের অ্যাসপিরেন্ট, কিছু সংখ্যক অ্যাসপিরেন্ট রয়েছে যারা রেলের অ্যাসপিরেন্ট। অ্যাকচুয়ালি রেলের অ্যাসপিরেন্ট কারা জানো তো? কারণ হচ্ছে যারা খুব বেশি হাই লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য প্রিপারেশন নিতে পারে না, আবার স্টেটে করাপশন বা ইত্যাদি প্রভৃতির জন্য, আমি বেশি গভীরে যেতে চাইছি না, স্টেটের এক্সাম দিতে পারে না, তাদের জন্য রেল একটা এমন জব অপরচুনিটিস মিডিও ক্যাটাগরি স্টুডেন্ট থেকে একদম লোয়ার ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, যেখানে তুমি পাবে হাই লেভেল গ্ল্যামার পাবে, অনেক কিছু সুবিধা পাবে, এবং রেল প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু স্বপ্নের একটা চাকরি হয়। যারা সিজিএল পাওয়ার মতো, যাদের একটা হয়তো সিজিএল পাবে পরবর্তীকালে, কিন্তু অনেকে সিজিএল পাওয়ার মতো হয়তো যোগ্যতা তেমন ভাবে হয় না বা হয় না কিছু ভাবে, তো তাদের জন্য রেল একটা বিগ অপরচুনিটি। আর সেই অপরচুনিটির জন্য এটা 2019 হবে, তো সেই অপরচুনিটির জন্য আমি তোমাদের নিয়ে এসেছি সমস্ত ক্লাস। আশা করি তোমরা আমার ক্লাসগুলো দেখছো এবং এনজয় করছো। এবার আজকে যেটা করাবো দ্যাট ইজ হচ্ছে তোমাদের 28 ডিসেম্বর 2020 ফার্স্ট শিফট। তোমরা এই ক্লাসগুলো কারা করবে? অবশ্যই যারা কিন্তু প্রত্যেকে সিলেবাস অলরেডি শেষ করে ফেলেছো, অ্যাজ ওয়েল অ্যাজ সিলেবাস যারা শুরু করেছো প্রত্যেকে দেখবে। যারা শেষ করে ফেলেছো তাদের জন্য এটা রিভিশন ক্লাস, আর যারা শুরু করেছো তাদের জন্য এটা কোন জায়গাটা পড়বে কোন জায়গাটা বাদ দেবে সেই ক্লাস। টোটাল আমরা এখানে 132 শিফট করবো। হয়তো প্রত্যেকটা শিফট আমার ইউটিউবে করানো সম্ভব নাও হতে পারে, কারণ আমি জানো তোমাদের জিএস এবং জিকে দুটো ক্লাসই নেব, ধুমাধম ক্লাস নেব। কারণ আমি যখন পড়াই তখন তোমাদের 100%, একটু কথা বলে নিচ্ছি, 100% কনসেপ্টের উপর তোমাদের জোর দিই। তো সেই কনসেপ্ট ক্লিয়ারিং আমি জিকে তেও করবো। তোমরা আমার আজকে রেলের ফার্স্ট জিকে ক্লাস দেখছো, সেটা দেখে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে স্যার আপনার জিকে ক্লাসটা কেমন লাগলো, সেটা তোমরা জানাবে আমাকে, ঠিক আছে? তো আজকে শিফট হচ্ছে 28 ডিসেম্বর 2020। টোটাল 4000 এমসিকিউর একটা সেট তৈরি হবে। মানে যখন টোটাল শেষ হয়ে যাবে তখন একটা প্রায় 4000 প্লাস এমসিকিউ হবে, কারণ জিকে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার অনেকে প্রশ্ন করবে আমাকে, এই জায়গাটা ভালো করে শুনবে প্রত্যেকে, না কেটে ভিডিওটা। অনেকে প্রশ্ন আমাকে করছো, দাদা আপনি রেলের গ্রুপ ডি সায়েন্স করাচ্ছেন, আবার এনটিপিসির কি করাচ্ছেন, এনটিপিসির আপনি জিকে করাচ্ছেন, আবার আপনি করাচ্ছেন কি কৌস্তব স্যার ম্যাথ এবং জিআই করাচ্ছেন এনটিপিসি বা পুরো রেলের, কেন এটা হচ্ছে? আপনি তো গ্রুপ ডিও জিকে করাতে পারতেন, আপনি তো এনটিপিসি সায়েন্স করাতে পারতেন। বাবা, আমি এটা কেন করাচ্ছি? কারণ যেখানে যেটা তোমরা পারবে না সেটাই তো তোমাদের ধরে দেওয়ার আমার দায়িত্ব। আজকে এনটিপিসি 2019-এ যদি সায়েন্স ক্লাস আমি করাই, তাহলে আমার ক্লাস কেউ দেখবে না, আর আমি করাবো না। কেন? কারণ ওখানে যে প্রশ্নগুলো এসছে ভেরি ইজি, যেগুলো তোমরা করতে পারবে অলরেডি, তাহলে সেগুলো করিয়ে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। আমি যখন রেলের গ্রুপ ডি করাবো, সেখানে যা ইনফরমেশন দেবো তোমাদের, তার মধ্যে অলরেডি এনটিপিসি ক্লিয়ার হয়ে যাবে। আবার আমি যদি রেলের গ্রুপ ডি জিকে করাই, তাহলে কিন্তু এনটিপিসি জিকে ক্লিয়ার হবে না, কারণ এনটিপিসি তে জিকেটা একটু কঠিন আসে বা একটু কনসেপচুয়াল আসে, কারণ এনটিপিসি তে জিকের পরিমাণটা বেশি। আবার গ্রুপ ডি টেকনিশিয়ান এগুলোতে সায়েন্সের পরিমাণটা বেশি। ফলে এদের সায়েন্স করানোর জন্য আমাকে দেখে নিতে হবে গ্রুপ ডি, টেকনিশিয়ান, এলপি, এই সায়েন্সটাই ফোকাস করতে হবে। আবার জিকে পোর্শনটা ক্লিয়ার করার জন্য আমাকে এনটিপিসি জিকেটাতে ফোকাস করতে হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রিপারেশন নাও, আশা করি তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে আমার এই ক্লাস থেকে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের আজকেই রাত 9টার সময় একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেবো, সেই অ্যানাউন্সমেন্টটা শুনবে। কি বলবো, কি কি ব্যাচ আসছে আমাদের পেইড ব্যাচ, আর কি কি হবে, সায়েন্স স্পেশাল ব্যাচ আসবে কিনা, পুরোটাই রাত 9টার সময় বলবো। রোড ম্যাপ দেবো তোমাদের সমস্ত কিছু, ঠিক আছে? আপাতত আজকের ক্লাসটা শুরু করি, চলো নেক্সট। কি প্রশ্ন বলছে দেখো, গেল প্রত্যেকটাই কিন্তু কবেকার প্রশ্ন, 28 ডিসেম্বর 2020 ফার্স্ট শিফট, যেটা আরআরবি এনটিপিসি 2019-এ হয়েছিল, ঠিক আছে? মানে এনটিপিসি 2019-এর প্রশ্ন। নিচের কোন স্মৃতিস্তম্ভটি দিল্লিতে অবস্থিত নয়? অর্থাৎ এদের মধ্যে যে কোন স্মৃতিস্তম্ভটা দিল্লিতে অবস্থিত নয়? দেখো, হুমায়ুনের সমাধি অবশ্যই আমরা জানি দিল্লিতে অবস্থিত। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন খুলজি, যেটা হচ্ছে আমাদের কুতুব মিনারের দরজা, যাকে আমরা বলছি আলাই দরওয়াজা, সেটা কিন্তু কোথায় অবস্থিত? কুতুব মিনার। আমরা প্রত্যেককে জানি যে এটাও কিন্তু দিল্লিতে অবস্থিত, ঠিক আছে? এটাও কিন্তু ইন্ডিয়া গেট, এই ইন্ডিয়া গেটও কিন্তু দিল্লিতে অবস্থিত, এটা কেউ ভুলে মুম্বাই করে ফেলবে না আবার, ঠিক আছে? এটাও দিল্লিতে। কিন্তু এই বুলেন দরওয়াজা কে নির্মাণ করেছিল? বুলেন দরওয়াজা নির্মাণ করেছিল আকবর।
কে নির্মাণ করেছিল? আকবর। এটা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি। এই ফতেপুর সিক্রিটা কি না, ফতেপুর সিক্রিটা হচ্ছে আকবর তার নিজের রাজধানী ফতেপুর সিক্রিতে ট্রান্সফার করেছিল, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত বা উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি। এখানে আকবর গুজরাট ভিক্টরি, গুজরাট যখন জয় করলো আকবর, সেই গুজরাট ভিক্টরিকে স্মৃতি মনে রাখার জন্য সেই বুলন দরওয়াজাকে নির্ধারণ করেন আকবর। আকবরের অনেক কিছু কার্যক্রম আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। আমার মেডিভেল হিস্ট্রি একটা ডিটেলস ক্লাস রয়েছে, সেখানে তোমরা গেলে এই বিষয়গুলো জানতে পারবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে যেটা দাঁড়ালো, আমাদের স্মৃতিস্তম্ভ রিলেটেড যে জিকে গুলো, সেই স্মৃতিস্তম্ভ রিলেটেড জিকে গুলো পড়ে ফেলতে হবে, তাদের লোকেশন পড়ে ফেলতে হবে, এবং তাদের যারা কারা করেছে মানে তাদের স্থপতিগুলোর নাম পড়ে ফেলতে হবে। আমি প্রত্যেকটা টপিক করাবো এবং তোমাদের এমসিকিউ করাবো। তোমরা পরপর যত দিন যাবে, যত শিফট গুলো বেশি আলোচনা করা হবে, তোমরা দেখবে সমস্ত কিছু কমন চলে আসছে, ছবির মতো ব্রেনে ভেসে উঠছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কুদানকুলাম খুব গুরুত্বপূর্ণ একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? কুদানকুলাম তোমরা জানো যে আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি পারমাণবিক বিদ্যুৎ জেনারেট করে, মানে সব থেকে বেশি বা লার্জেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন, যতগুলো পাওয়ার স্টেশন রয়েছে তার মধ্যে লার্জেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন হচ্ছে এই কুদানকুলাম পাওয়ার স্টেশন, যেটা বর্তমানে তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো এইবার দেখে নাও যে আমাদের যে প্রথম, যদি বলা হয় যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, যেটা কোথায় হবে না, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এটাও বহুবার তোমাদের পরীক্ষা আসে, অর্থাৎ যে কটা পাওয়ার স্টেশন সম্পর্কে তোমাদের পরীক্ষা আসে সে কটা আমি লিস্ট করেছি। কাকড়াপাড়, এটাও খুব গুরুত্বপূর্ণ, তিনটে মনে রাখতে হয়। একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে সব থেকে যে বেশি পরিমাণ মেগাওয়াটের যে ক্যাপাসিটি বা সব থেকে বেশি পরিমাণ যে উৎপন্ন করতে পারে, সেটা হচ্ছে আমাদের কুদানকুলাম নিউক্লিয়ার স্টেশন, যেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়াও আরো অনেকগুলো এখানটা রয়েছে, যেগুলো অত ইম্পর্টেন্ট না, মনে রাখতে হবে না। ঠিক আছে, আচ্ছা নারোরাটা একটু মনে রেখে দাও, এগুলো দিয়ে দিতে পারে হঠাৎ করে, এগুলো কিন্তু তোমাদের উত্তরপ্রদেশ অবশ্য দিয়ে দিতে পারে হঠাৎ করে। ঠিক আছে, তাহলে কুদানকুলামটা হচ্ছে তামিলনাড়ু, আর তারাপুরটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন, তারাপুর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আর কাকড়াপাড়টা কোথায়? গুজরাটে অবস্থিত। এটাতেও উৎপন্ন সব থেকে বেশি কোথায় উৎপন্ন হয়? 2000 মেগাওয়াট ক্যাপাসিটি, সেটা হচ্ছে কুদানকুলাম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ক্লিয়ার হয়েছে? পারমাণবিক বিদ্যুৎ মানে কি? মানে হচ্ছে অ্যাটমিক যে অ্যাটমিক রেডিয়াস যেগুলো, মানে অ্যাটমিক রে যেখান থেকে বেরোয়, যে সমস্ত এলিমেন্ট গুলো থাকে, মানে ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে কি অ্যাটমিক অ্যাক্টিভ, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। তো সেখান থেকে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎটা করা হয়। উবুন্টু, এই উবুন্টু কি বলতো? উবুন্টু কি? কারণ তোমরা দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু সায়েন্সের সাথে সাথে টেকনোলজিও আছে। আমি সায়েন্সটাকে তোমাদের এই জিকের ক্লাসের মধ্যে সায়েন্সটাকে রাখবো না, সায়েন্সটাকে এক্সট্রাক্ট করে অন্য জায়গাতে ঢুকিয়ে দেবো, অর্থাৎ সায়েন্সের ক্লাসগুলোতে ঢুকিয়ে দেবো যখন এক্সপেক্টেড সিরিজটা আমার আসবে। তো এখানে মূলত টেকনোলজির কিছু প্রশ্ন রেখেছি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। ঠিক আছে, উবুন্টুটা অ্যাকচুয়ালি কি জানো তো? এটা অ্যাকচুয়ালি কিন্তু অপারেটিং সিস্টেম। তোমরা জানো যে অপারেটিং সিস্টেম কি করে না, যেটা একটা তোমার ল্যাপটপ বা একটা কম্পিউটারকে অপারেট করে, তার সিস্টেম গুলোকে অপারেট করে, তাদেরকে আমরা কি বলি? ওএস বলি, অর্থাৎ অপারেটিং সিস্টেম। ওএস মানে কি? ওএস কার ফুল ফর্ম বলো? অপারেটিং সিস্টেমের ফুল ফর্ম। ওই যে উবুন্টু, এমএস, লিনাক্স, এই লিনাক্সটাও প্রচুরবার পরীক্ষায় পড়ে, উইন্ডোজ, এগুলো প্রত্যেকটা একটা কি? এগুলো প্রত্যেকটা একটা কি? অপারেটিং সিস্টেম। ম্যাক ওএস, এগুলো প্রত্যেকটা একটা অপারেটিং, ম্যাক ডস, ডিওএস, এগুলো প্রত্যেকটা একটা, বিশেষ করে লিনাক্সটা প্রচুরবার পরীক্ষায় পড়ে। এগুলো তোমরা জানো, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার্স তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই এগুলো প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে দেখবে। রিডিং পড়িয়ে কিন্তু আমি যাই না, আমি সবসময় বলি যে কনসেপ্টের উপর জোর দাও, তাহলে কিন্তু হবে। কে বলেছেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং তা পাবো? ঠিক আছে, তো এই যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার, ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই যে বিখ্যাত উক্তিটি, অর্থাৎ এটা আমাদের চলে এসেছে মডার্ন হিস্ট্রির যে ইম্পর্টেন্ট যে পার্সোনালিটি গুলো আছে, তাদের যে ইম্পর্টেন্ট সেইং বা ইম্পর্টেন্ট যে উক্তি, সেই উক্তিগুলো থেকে। তাহলে এই কথাটা পার্টিকুলারলি কে বলেছেন? আমাদের বাল গঙ্গাধর তিলক কিন্তু এই কথাটা বলেছে। ঠিক আছে, তাহলে কে বলেছেন স্বাধীনতা এবং জন্মগত অধিকার আমি তা অর্জন করবো? আচ্ছা, বাল গঙ্গাধর তিলক কোথায় ছিল? বাল গঙ্গাধর ছিল মহারাষ্ট্রের বিপ্লবী নেতা। এবং এই বাল গঙ্গাধর তিলক কি ছিল? না নরমপন্থী না চরমপন্থী? অবশ্যই হয়ে যাবে, বাল গঙ্গাধর ছিল চরমপন্থী একজন নেতা। এবং তোমরা কি বলতে পারবে যে এই বাল গঙ্গাধর তিলক ঠিক কোন সময়ে মারা যায়?
অর্থাৎ কোন আন্দোলনের সময় মারা যায়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। বলো যে বাল গঙ্গাধর তিলক কোন সময় মারা যায় এবং লালা লাজপত রায় কোন আন্দোলনের সময় মারা যায়। আমি কিছু কিছু হোমওয়ার্ক দেবো, যে দেখবো যে তোমরা ভিডিওটা শুনছো কিনা। এই হোমওয়ার্ক গুলো কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের জানাতে হবে। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? আমাদের যে মহাত্মা গান্ধী বা এম কে গান্ধীর গুরুদেব ছিল, পলিটিক্যাল গুরু। তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি বলে একটা মানে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কি করেন না প্রবর্তন করেন, বা কি বলা হয় যেটাকে, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রবর্তন করেন, ঠিক আছে। আর ভগৎ সিং তো আমাদের ছিল, জানোই যে ভগৎ সিং হচ্ছে যেটা ইনকলাব জিন্দাবাদ, এবং আমাদের যে অ্যাসেম্বলি বোমকেস, এই অ্যাসেম্বলি বোমকেসের সঙ্গে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ছিল। এই ভগৎ সিং এর কিন্তু পরবর্তীকালে ভগৎ সিং, সুখদেব এদের কিন্তু কি হয়েছিল, ফাঁসি হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ভগৎ সিং। চন্দ্রশেখর আজাদ ছিল ভগৎ সিং এর গুরুদেব। হিন্দুস্তান রিপাবলিকান যে কমিটিটা ছিল ওর সঙ্গে জড়িত ছিল, এবং চন্দ্রশেখর আজাদও পরবর্তীকালে মারা যায়, নিজেকে নিজে গুলি করে নেয়, এবং ভগৎ সিং এর কিন্তু ফাঁসি হয়েছিল জেলে। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর কি কি সেইং আছে দেখে নাও। এগুলো প্রত্যেকটা তোমাদের রেলের প্রিভিয়াস ইয়ার থেকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি, একটু ইংলিশে রয়েছে, জাস্ট এটা একটু মানে নিতে হবে তোমাদের। বাংলায় আমি করছি আস্তে আস্তে। কে কি বলেছে সেই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। তুম মুঝে খুন দো, অর্থাৎ এগুলো প্রত্যেকটা হিন্দিতে রয়েছে, বাংলাতে করে নিতে হবে তোমাকে। অর্থাৎ তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, কে বলেছে? সুভাষ চন্দ্র বসু। করো অথবা মরো, ডু অর ডাই কোন আন্দোলনের সময় বলেছিল? বলো, ভারত ছাড়ো আন্দোলনের সময়, 1942 আন্দোলনের সময় বলেছিল ডু অর ডাই, করো অথবা মরো। অর্থাৎ করো অথবা মরো কখন বলে, মানে হচ্ছে একদম লাস্ট মোমেন্ট আমি পৌঁছে গেছি, যে এর থেকে বেশি মোমেন্টে যাওয়া সম্ভব নয়, একদম বিদ্রোহের শেষ পর্যায়ে। সত্যমেব জয়তে কে বলেছিল? পণ্ডিত মদন মোহন মালব্য। এই মদন মোহন মালব্য কি করেছিল বলতো? একটা জিনিস স্থাপন করেছিল, বলো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, ইনকলাব জিন্দাবাদ কে করেছিল? ভগৎ সিং। এটা ভগৎ সিং করেছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলে দিই, স্টার দিয়ে বলে দিই তোমাদের। এই যে ইনকলাব জিন্দাবাদ, এই কথাটাকে পপুলারাইজড করেছিল ভগৎ সিং, বাট এটা অ্যাকচুয়ালি কার? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস বা রিলেটেড কঠিন প্রশ্ন হলে তখন আছে। অ্যাকচুয়ালি এটা হর্ষদ মোহানি এই স্লোগানটা তুলেছিল। হর্ষদ মোহানি, মনে রেখো, অনেক সময় পরীক্ষা আসতে পারে। হর্ষদ মোহানি এই স্লোগানটা তুলেছিল, কিন্তু ইনকলাব জিন্দাবাদটাকে পপুলারাইজড কে করেছিল? দ্যাট ইজ তোমাদের ভগৎ সিং। জয় হিন্দ বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তুম মুঝে খুন দো বললাম, সত্যমেব জয়তে হয়ে গেল। আর সারফরাজি কি তামান্না, এটা বলেছে রামপ্রসাদ বিসমিল। সারে জাহাঁ সে, আচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ, মোহাম্মদ ইকবাল, খুব গুরুত্বপূর্ণ। আরাম হারাম হ্যাঁ, অর্থাৎ আরাম, এই লাইনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরাম হারাম মানে কি? আরামটা করবে না, কখনো আরাম করতে যাবে না, বারবার হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের। ইতিহাস থেকে তোমরা জানো কত কিছু শেখা যায়, অনেক লাইফ লেসন পাওয়া যায়। কোনো মোটিভেশনাল গুরু দরকার নেই, নিজে ইতিহাস বই পড়ো, থেকে কিছু জীবন শিক্ষা নাও। জয় জওয়ান জয় কিষান কে বলেছিল? আমাদের যে প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী কে ছিল? আমাদের ইন্ডিয়ার সম্ভবত থার্ড প্রাইম মিনিস্টার, মেবি থার্ড প্রাইম মিনিস্টার ছিল, মেবি খেয়াল পড়ছে না। মোটামুটি লাল বাহাদুর শাস্ত্রী প্রাইম মিনিস্টার ছিল। এবং লাল বাহাদুর শাস্ত্রী একটা ইম্পর্টেন্ট কি জানো তো, ইনি অ্যাব্রোডে মারা গিয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী আমাদের এমন প্রাইম মিনিস্টার ছিল, জানলে তোমরা অবাক হবে, যার মাত্র দুটো ড্রেস ছিল, দুটো কি তিনটে ড্রেস ছিল, মানে ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সন ছিলেন। সাইমন গো ব্যাক কে দিয়েছিল? লালা লাজপত রায়। এবং সাইমন গো ব্যাক এই যে স্লোগানটা দেওয়ার পরই তার মাথায় লাঠির আঘাতে কিন্তু তাকে মেরে ফেলা হয়। অর্থাৎ লালা লাজপত রায়, হোমওয়ার্ক ছিল তাও বলে দিলাম, লালা লাজপত রায় কিন্তু সাইমন বিরোধী যে আন্দোলন হচ্ছিল তার আঘাতে সেই সময় লালা লাজপত রায় মারা যান, ঠিক আছে। বন্দে মাতরম কে দিয়েছিল? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দিল্লি চলো ডাক দিয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু। স্বরাজ মেরে জনম অধিকার হ্যাঁ, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে দিয়েছিল? বাল গঙ্গাধর তিলক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত সল্ট মার্চ শুরু করেছিল। কখন শুরু করেছিল এটা বলো? এটা আইন অমান্য আন্দোলন, বা যেটাকে বলা হয় সিভিল ডিসোবিয়েন্স মুভমেন্ট। আইন অমান্য আন্দোলন শুরু করেছিল। আইন অমান্য আন্দোলন শুরু করেছিল কত খ্রিস্টাব্দে? 1930 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে সূচনা হয়, সেই আন্দোলনের সূচনার সময় ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত? গুজরাটের নবসারী জেলায় অবস্থিত। আর যদি বলা হয় যেটা কোথা থেকে শুরু হয়েছিল, না সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। সবরমতী আশ্রম থেকে এই যে ডান্ডি মার্চ, এই ডান্ডি মার্চ শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। কবে? না মনে রাখতে হবে 16 এপ্রিল, 16 এপ্রিল 1930 এই মাসটা কিন্তু শুরু হয়েছিল। 16 এপ্রিল 1930
ডান্ডি মার্চ, সরি 16 এপ্রিল না, এটা হয়ে যাবে আমাদের 12 মার্চ। হ্যাঁ 12 মার্চ, ডান্ডি মার্চ বলা হয়, ডান্ডি মার্চ 12 মার্চ থেকে হবে, 6 এপ্রিল পর্যন্ত চলেছিল এটা, সরি অ্যাকচুয়ালি 16 এপ্রিল আমাদের যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সেটার স্টার্ট হয়েছিল, ঠিক আছে, বি কেয়ারফুল, সেটা স্টার্ট হয়েছিল। এগুলো প্রত্যেকটা লজিক্যালি ব্রেনের মধ্যে থাকো, লজিক, আমি চাই যে তোমাদের এগুলো কানেক্টেড থাকুক, মানে একটা সাল বলবো যেমন 1930, তোমাদের একটা সাল বলছি, তোমরা কি বলবে বলো, তোমরা বলবে স্যার আইন অমান্য আন্দোলন, আর একটা বলো তো, আর একটা বলো 1930-তে কি হয়েছিল বলো, পারবে না, বলো। মাস্টারদা সূর্য সেন দ্বারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, মাস্টারদা সূর্য সেন দ্বারা চট্টগ্রাম, চট্টগ্রাম কোথায়, বাংলাদেশে, সূর্য সেন দ্বারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তো এইভাবে একটা সাল থেকে যে জিনিসগুলো আছে সেগুলো কি করতে হবে, সেগুলো সিঙ্ক্রোনাইজ করতে হবে, যেমন গুগল সিঙ্ক্রোনাইজ করে তোমার ছবিগুলোকে দিয়ে, কোন দিনে তুমি ডেটে গেছো, কোন দিনে তুমি খাবার খেয়েছো, সেগুলো সিঙ্ক্রোনাইজ করে একটা জায়গাতে নিয়ে এসেছে ইওর ফুড ডেট, ইওর পার্ক ডেট, সেগুলোকে একটা জায়গায় করে না, সেরকম তোমাকেও সিঙ্ক্রোনাইজ করতে হবে, ঠিক আছে। আর ডান্ডি মার্চ সম্পর্কে দেখা খুব সুন্দর করে লেখা রয়েছে এখানটা, 8,000 ইন্ডিয়ান এখানে সঙ্গে নিয়েছিল, এবং পরবর্তীকালে এই যে দেখো ডান্ডি মার্চ সংগ্রহ হয়েছিল, এবং 12 মার্চ থেকে হয়েছিল, 12 মার্চ 1930-তে শুরু হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু ডান্ডি মার্চ, কোথায় হয়েছিল, নবসারী, ক্লিয়ার। আচ্ছা, পিডিএফ এর জন্য আমাদের নতুন একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা আমি এবার ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেই ফার্স্ট কমেন্টে তোমরা কিন্তু সেখানটা ক্লিক করে জয়েন হয়ে যাবে, এই যে স্লাইডের পিডিএফ গুলো এগুলো পেয়ে যাবে। রাজ তরঙ্গিনী দেখো, বুক অ্যান্ড অথার, অর্থাৎ অ্যানসিয়েন্ট বুক অ্যান্ড অথার, এই যে লিস্টটা, এই লিস্টটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বুক অ্যান্ড অথারের কিন্তু জায়গাগুলো পরীক্ষা দেবে। রাজ তরঙ্গিনী কার লেখা, কলহনের লেখা রাজ তরঙ্গিনী, ঠিক আছে, কলহনের লেখা রাজ তরঙ্গিনী, যেখান থেকে আমরা কি জানতে পারি, যেখান থেকে এটাও তোমাদের পরীক্ষায় চলে আসে, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস, কোথায় গেল, চলে আসো, হ্যাঁ কাশ্মীরের ইতিহাস জানতে পারি, আরে বাবা মুশকিল তো করলো, কাশ্মীরের ইতিহাস জানতে পারি, ঠিক আছে, কলহন। কালিদাসের বলো, কালিদাস কার রাজসভায় ছিল বলো, কালিদাস কার রাজসভায় ছিল, কালিদাস সম্পর্কে একটা ইনফরমেশন দাও চটপট। যে যত ইনফরমেশন দিতে পারবে অপশন গুলো সম্পর্কে, তার নলেজ তত বৃদ্ধি পাবে, যখনই অপশন আসবে ইনফরমেশন দেবে। আমি তো এরকম পড়াতে পারতাম, চলো দেখিয়ে দিই তোমাদের। রাজতরঙ্গিনী রচয়িতাকে বলো, রাজতরঙ্গিনী রচয়িতাকে, কলহন, কলহন, চলো নেক্সট। আকবর হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল বলো, 1556, 1556, এরকম করে পড়াতে পারতাম, বাট না, আমি তোমাদের চিন্তা করতে শেখাবো, ভাবতে শেখাবো, ধরতে শেখাবো। কালিদাস কার রাজসভায় ছিল, আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা গুপ্তদের রাজসভায়, যাকে আমরা বলি কি আরেক নাম, বিক্রমাদিত্য, সেই বিক্রমাদিত্য রাজসভায় ছিল কালিদাস, যার রচয়িতা আমরা পাবো অভিজ্ঞানের শকুন্তলম, রঘুবংশম ইত্যাদি প্রভৃতি, যে আমরা লেখাগুলো পাবো সেগুলো কিন্তু কালিদাসের। জয়দেব, জয়দেবের কি পাই, জয়দেবের যে রচনা সেটা আমরা পাই গীত গোবিন্দ, এই গীত গোবিন্দ কার লেখা, দ্যাট ইজ আমাদের জয়দেবের। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা জায়গা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, আকবর ও হিমু, আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, তাহলে আকবরের পক্ষে কে ছিল, আকবরের পক্ষে ছিল তার অভিভাবক বৈরাম খাঁ, আর হিমুটা অ্যাকচুয়ালি কে ছিল বলতো, হিমু হচ্ছে শেরশাহ বংশের সেনাপতি ছিল, শেরশাহ বংশের ছিল, মানে যেটা আমাদের শের খান যেটা ছিল শেরশাহ, ঠিক আছে, মানে শেরশাহ বংশ ইন দ্য সেন্স সুরি বংশ আর কি, সুরি বংশ যেটাকে বলা হচ্ছে। তো তার যুদ্ধটা কত ছিল, 1556 খ্রিস্টাব্দে। আচ্ছা 1526 খ্রিস্টাব্দে কি হয়েছিল, পানিপথের ফার্স্ট যুদ্ধ, ফার্স্ট ব্যাটালিয়ান, পানিপথের ফার্স্ট ব্যাটালিয়ান পানিপথ। এই পানিপথটা কোথায় অবস্থিত, পরীক্ষায় প্রশ্ন আসে, পানিপথ বলো, পানি, পাঞ্জাব, পানি থেকে মনে রাখবে পাঞ্জাব, পাঞ্জাবে অবস্থিত পানিপথটা, ঠিক আছে। এখানে কার কার মধ্যে হয়েছিল, ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদির সঙ্গে মুঘল সম্রাট বাবরের, তাহলে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যে যুদ্ধ হয়েছিল সেটা পানিপথের প্রথম যুদ্ধ। আর 1761 সালে কি হয়েছিল, 1761 সালে থার্ড ব্যাটেল অফ পানিপথ, এইটাই অনেকে ভুল করো, থার্ড ব্যাটেল অফ পানিপথ কার সাথে হয়েছিল না, মারাঠা, মারাঠা বা মারাঠা শক্তি, মারাঠা ভার্সাস কাদের মধ্যে হয়েছিল, আফগান, আফগান, মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। আর 1761 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর এবং হিমুর মধ্যে। 1576 সালে কি হয়েছিল, 1576 সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ বা ব্যাটেল অফ হলদিঘাটি, হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, রানা প্রতাপ সিং এর সঙ্গে আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। ক্লিয়ার, প্রত্যেকটা জায়গা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, এইভাবে ভাবো, তাহলে যখন তোমাদের এটা আরো
ছড়াবে, মানে আরো এমসিকিউ আলোচনা হবে, তখন তোমরা কতটা জ্ঞানের অধিকারী হবে। নেক্সট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের শিফট 1 ওই যে ডেটটা বললাম, মানে ফার্স্ট ডে ফার্স্ট শিফট এনটিপিসি। নেক্সট হচ্ছে গোবি মরুভূমি, প্রত্যেকটা মরুভূমি, মহাদেশের যে মরুভূমি রয়েছে সেই মরুভূমির গুলো অবস্থান আমাদের জানতে হয়। তো প্রথমটা কি দিয়েছে দেখো, প্রথমটা দিয়েছে আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ নাকি এশিয়া। উত্তর কি হয়ে যাবে? এশিয়া। কোথায় বলো তো গোবি মরুভূমিটা? কোথায় গোবি মরুভূমি? দেখো এই যে দেখো চীনে, চীন এবং মঙ্গোলিয়া, চীন এবং মঙ্গোলিয়ার মাঝখানে এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে কিন্তু গোবি মরুভূমি। কিন্তু তোমরা কি জানো যে গোবি মরুভূমিটা কিন্তু একটা কোল্ড ডেজার্ট, একটা কোল্ড ডেজার্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তো তাহলে গোবি মরুভূমি যদি বলা হয় যে কোন দুটো দেশের মাঝখানে রয়েছে বা কোন দুটো দেশ মিলে রয়েছে, উত্তর কি বলতে পারবে বলো? একটা হচ্ছে মঙ্গোলিয়া, একটা হচ্ছে মঙ্গোলিয়া এন্ড একটা হচ্ছে চায়না। তাহলে এশিয়া মহাদেশের সব থেকে বড় মরুভূমি কি? গোবি মরুভূমি। থর মরুভূমি কোথায় রয়েছে? এই যে রাজস্থান, এই জায়গাটা রয়েছে থর মরুভূমি। আটাকামা মরুভূমি বলো, আটাকামা মরুভূমি কোথায় রয়েছে? আটাকামা মরুভূমি রয়েছে দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকাতে রয়েছে আটাকামা মরুভূমি। ঠিক আছে, আমি যদি তোমাদের এখানে বলে দিই সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি কোথায় রয়েছে? আফ্রিকা। কোন আফ্রিকা? না, নর্থ আফ্রিকা বা উত্তর আফ্রিকাতে রয়েছে সাহারা মরুভূমি। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মরুভূমি, সাহারা মরুভূমি। আর আটাকামা মরুভূমিতে কি অবস্থিত? না, পৃথিবীর সব থেকে শুষ্কতম স্থান, পৃথিবীর সব থেকে শুষ্কতম স্থান কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে। কোন মরুভূমিতে? আটাকামা মরুভূমিতে। ডাইরেক্ট তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে কোন মরুভূমিতে পৃথিবীর শুষ্কতম স্থান অবস্থিত, দ্যাট ইজ তোমাদের দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি। ক্লিয়ার? চলো নেক্সট, নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, অর্থাৎ ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তোমরা জানো যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গঠিত হয়েছিল, এবং সেখানে যারা এই যে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইংল্যান্ড অর্থাৎ ইউকে, এরা এরা মূলত এরা কাদেরকে হারিয়েছিল? জাপান, জার্মানি, এদের জোটকে হারিয়েছিল। তো যারা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এরা ছিল, এরাই কিন্তু কি করে, এরাই এই যে পাঁচটা শক্তি, এরা মূলত এরা পাঁচটা স্থায়ী সদস্য তৈরি হয়, এরাই কিন্তু জাতিসংঘের স্থায়ী সদস্য তৈরি হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, এরা। জাপান হয়ে যাবে তাহলে সঠিক উত্তর, জাপান, জার্মানি এরা কিন্তু স্থায়ী সদস্য নয়। দেখে নাও কারা স্থায়ী সদস্য, দেখো এই যে রাশিয়া, ফ্রান্স, চায়না এবং হচ্ছে ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেটস। তাহলে কটা হলো? 1 2 3 4 5। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি কি ছিল, এদের একটা জোট ছিল, এদের জোটটা জার্মানি এবং জাপানের যে জোট, অর্থাৎ হিটলারের যে জোটটা ছিল, তাদেরকে হারিয়ে দেয়। তো এই যেহেতু হারিয়ে দেয়, এরা জিতে যায় এবং পরবর্তীকালে 1945-এ তোমাদের ইউএন গঠিত হয়। তো সেক্ষেত্রে এদের যে জোটটা, এরা কিন্তু তোমাদের মানে স্থায়ী সদস্যতে পরিণত হয়। এবং আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, দ্যাট ইজ এই যে আমার টোটাল কজন সদস্য থাকতে পারে, তোমাদের কেপিএসআই, তোমরা যারা বেঙ্গলের পরীক্ষা দাও সেই পরীক্ষাটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে 15 মেম্বার, অর্থাৎ 15 জন মেম্বার কিন্তু এখানে থাকতে পারে। কোথায় থাকতে পারে? না, এই যে ইউএনও, এখানে 15 জন মেম্বার থাকতে পারে। চটপট আমাদের বলে দাও, চটপট, যে ইউএনওর হেডকোয়ার্টার কোথায়? ইউএনওর হেডকোয়ার্টার কোথায় বলে দাও? দ্যাট ইজ ইউএস এর নিউ ইয়র্ক। ইউএস এর নিউ ইয়র্ক হচ্ছে আমাদের ইউএনওর হেডকোয়ার্টার। ঠিক আছে, নেক্সট, সেরিকালচার। এই যে কালচার গুলো, এগুলো খুব ছোটবেলায় আমরা পড়েছিলাম যে সেরিকালচার কোনটার সঙ্গে সম্বন্ধ। সেরিকালচার মানে হচ্ছে রেশম চাষ, এগুলো মনে থাকবে। সেরিকালচার মানে রেশম চাষ, এগ্রিকালচার মানে কাল্টিভেশন অফ সয়েল, অর্থাৎ মাটিতে যখন আমি চাষ করব। পিসিকালচার মানে ফিশ, এটা খুব মনে রাখবে, অর্থাৎ মাছের যে কালচারটা হবে তাকে আমরা পিসিকালচার বলবো। ভিটিকালচার কাকে বলবো? গ্রাপস এর যে ক্রপ গুলো হবে, আঙ্গুর, তাকে আমরা ভিটিকালচার বলবো। আর হর্টিকালচার, মৌমাছি, কি বলবো? এপিকালচার বলবো। ঠিক আছে, হর্টিকালচার কাকে বলবো? না, ফ্রুটস এবং গার্ডেনিং, অর্থাৎ উদ্যান বিদ্যা যাকে আমরা বলছি, উদ্যান বিদ্যা, তাকে আমরা কি বলছি? হর্টিকালচার। ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ভালো লাগলে ক্লাসটিকে জিকে, তোমরা বলো স্যার শুধু সায়েন্স পড়ায়, স্যার জিকে কিরকম পড়ায়? তোমরা আমাদের পেইড ব্যাচে আছে, তারা জানে যে স্যারের নোট কিরকম হয়। আমি তোমাদের এই মুহূর্তে ডেমো নোট দেখাতে পারছি না, দেখাবো আজকে রাত্রিবেলা, দেখাবো রাত 9টার সময় যে ক্লাসটা নেব। তো এটাই হচ্ছে কিন্তু কথা, যে এইভাবেই কিন্তু আমি তোমাদের পড়িয়ে থাকি, বি কেয়ারফুল। তো এইভাবে যদি জিকেটা একদম অ্যানালিটিক্যাল পড়তে, আমি কিন্তু তোমাদের এমসিকিউ দিয়ে পড়াই না, প্রত্যেকটা চ্যাপ্টারের নোট দিয়ে ধরে ধরে বোঝাই। ঠিক আছে, ক্লাসটিকে ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব, তাহলে তোমাদের কি হবে,
ক্লাসগুলো ফ্রিকোয়েন্সি হবে। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি ভাববো কি যে আমার ভালো ভালো স্টুডেন্টরা ইউটিউবে আছে, ওদের জন্য আমি কিছু করি। সেটা না হলে কিছু করার নেই আমার। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যের সদস্য না? আচ্ছা উত্তর পূর্ব, এখানে অপশন দেখেই তোমরা মার্ক করতে পারবে। আচ্ছা এখানে দেখো সিকিম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আমরা যদি ভারতের এই জায়গাটা দেখি উত্তর পূর্ব, তাহলে এই জায়গাটা কে? মেঘালয়া। এই জায়গাটা কে? অরুণাচল প্রদেশ। এখানটা কে? এখানটা হচ্ছে তারপরে মিজোরাম। তারপরে দেখো ত্রিপুরা এই বাংলাদেশের কোলটায় অবস্থিত, বাংলাদেশের তিন দিক দিয়ে দেখো বাংলাদেশ ঘিরে রাখে। তাহলে এগুলো প্রত্যেকটা সেভেন সিস্টার্স এর আন্ডারে। কিন্তু সিকিম তো ভাই পশ্চিমবঙ্গের মাথার ওপর, এটা কি করছে এখানটা? তাহলে সিকিম হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? ছবি দেখে নাও। এই দেখো সেভেন সিস্টারের মধ্যে কে কে থাকবে দেখে নাও। একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, একটা হচ্ছে তোমার নাগাল্যান্ড, 1 2 3 4 5 6 7। তাহলে কে কে আসছে? অরুণাচল প্রদেশ, 2 হচ্ছে আসাম, 3 হচ্ছে মেঘালয়, 4 হচ্ছে নাগাল্যান্ড, 5 হচ্ছে মণিপুর, 6 হচ্ছে মিজোরাম, 7 হচ্ছে ত্রিপুরা। ক্লিয়ার? আচ্ছা বলো তো একটু জিকে প্রশ্ন ধরে নি। এই অরুণাচল প্রদেশের আগে কি নাম ছিল? বলো। NFEA, নর্থ ফ্রন্টিয়ার ইস্টার্ন। বোঝা গেল? নর্থ ফ্রন্টিয়ার ইস্টার্ন অ্যাডমিনিস্ট্রেশন, এরকম করে একটা নাম ছিল, অর্থাৎ NFEA এর নাম ছিল। ক্লিয়ার? অরুণাচল প্রদেশে। তারপর তুমি বলবে স্যার অরুণাচল প্রদেশ কেন নাম দেওয়া হলো? কারণ তোমরা জানো যে অরুণাচল প্রদেশটা হচ্ছে ভারতের সব থেকে পূর্ব দিকে অবস্থিত বা ইস্টার্ন মোস্ট স্টেট। তাই যেহেতু এখানে অরুণ মানে কি? অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সান, সূর্য। যেহেতু এখানে ভারতবর্ষের মধ্যে প্রথম সূর্য উদয় হয়, তাই এখানে যে অরুণাচল প্রদেশ, অর্থাৎ অরুণের উৎপত্তি মানে অরুণের প্রথম উদয় হচ্ছে যে প্রদেশে বা যে জায়গায়, তাকে আমরা বলছি অরুণাচল প্রদেশ। ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঠিক আছে, চলো। আচ্ছা মেঘালয় সম্পর্কে কিছু ইনফরমেশন দেবো। মেঘালয় সম্পর্কে বলো, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? দ্যাট ইজ চেরাপুঞ্জিতে। সেটা কোথায় অবস্থিত? না সেটা খাসি পাহাড়ে অবস্থিত। যে খাসি পাহাড়টা কোথায় অবস্থিত? গারো খাসি জয়ন্তিয়া এই জায়গাটা অবস্থিত। কোথায়? গারো খাসি জয়ন্তিয়া এই জায়গাটা অবস্থিত। এই জায়গাটা, এই যে গারো খাসি জয়ন্ত, এই খাসি পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়। সব এই গাড় থেকে সব চলে যায় মৌসুমী বায়ুগুলো, যে ওখানে ধাক্কা লাগে এবং ওখানটা প্রচুর বৃষ্টিপাত ঘটায় মেঘালয়তে। ঠিক আছে। ত্রিপুরা এই জায়গাটা, এই যে ত্রিপুরা, ত্রিপুরা দেখো তিন দিকেই বাংলাদেশ ঘিরে রেখেছে, আর একদিকটা এখানটা মিজোরাম। আচ্ছা মিজোরাম সম্পর্কে যদি প্রশ্ন আসে অনেক সময়, কি বলতো, যে কোন রাজ্য ভারতের আমাদের মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে বর্ডার শেয়ার করে? দ্যাট ইজ মিজোরাম। মিজোরাম কি করছে? একদিকে মায়ানমার, একদিকে বাংলাদেশ। হচ্ছে? ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক চাই আমি তোমাদের। নিচের কোনটি বিমস্টেকের সদস্য নয়? খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো নিশ্চয়ই কি কি রয়েছে আমাদের। একটা হচ্ছে বিমস্টেক, একটা হচ্ছে বিমস্টেক, একটা হচ্ছে ব্রিক্স, আর একটা হচ্ছে সার্ক। এই তিনটে জিনিস তোমাদের পড়ে যেতে হয়। এদের হেডকোয়ার্টার কোথায়, এদের মধ্যে কোন কোন দেশ রয়েছে, এদের লেটেস্ট সামিট। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে তোমাদের এই জায়গাটা। তো বিমস্টেকের সদস্য, দেখো বিমস্টেক শব্দের অর্থই হচ্ছে যারা কি করে না, যারা আমাদের যে মাল্টিপারপাসের সঙ্গে যুক্ত থাকে। তো সেখানে মালদ্বীপ কি করছে? মালদ্বীপ কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ মালদ্বীপ হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে দেখে নাও, ফুল ফর্মটাও দেখে নাও, ভালো করে ভালো করে সবকিছু দেখে নাও। বে অফ বেঙ্গল, অর্থাৎ বে অফ বেঙ্গলের যারা ইনিশিয়েটিভ করছে, বে অফ বেঙ্গলের সঙ্গে যারা যুক্ত থাকে, তাদেরকেই বলা হচ্ছে কিন্তু এই বিমস্টেকের সদস্য। যেমন কি নেপাল। তুমি বলবে স্যার নেপাল তো এখানে অবস্থিত, তোমার প্রশ্নটা আমি করছি, নেপাল তো এখানে অবস্থিত, নেপাল তাহলে কি করে বে অফ বেঙ্গল? হ্যাঁ বাবা, নেপাল এবং ভুটান তো দুটো ল্যান্ডলক কান্ট্রি। তো এরা কিন্তু আমাদের যে কলকাতা পোর্ট, এই কলকাতার পোর্টের মাধ্যমে কিন্তু ট্রেড করে। তাহলে যদি বলা হয় অনেক সময় কলকাতা পোর্ট, এই কলকাতা পোর্টের মাধ্যমে কোন দুটো ভারতের প্রতিবেশী রাষ্ট্র ট্রেড করে? দ্যাট ইজ একটা হচ্ছে নেপাল এবং একটা হচ্ছে ভুটান। তাহলে এরাও তো প্যাসিভলি, অর্থাৎ পরোক্ষভাবে তো আমাদের যে এই যে রয়েছে বঙ্গোপসাগর রয়েছে তার উপর নির্ভরশীল, তাই না? তারপর যে ইংল্যান্ড, বাংলাদেশ, সরি ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, থাইল্যান্ড, যে থাইল্যান্ড এও যুক্ত, মায়ানমারও তোমরা জানো যে মায়ানমারও যুক্ত, থাইল্যান্ডও যুক্ত, এবং শ্রীলঙ্কা, এই দেখো শ্রীলঙ্কা এও বে অফ বেঙ্গল। কিন্তু যদি আমি বলি যে মালদ্বীপ তো এখানে তো আরব সাগরে চলে আসছে, বে অফ বেঙ্গলে থরি হচ্ছে। বে অফ বেঙ্গল কোনটা? এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল। তাহলে এই জায়গাটার মধ্যে যারা আছে, কে কে রয়েছে? ইন্ডিয়া আছে, নেপাল ভুটান পরোক্ষভাবে রয়েছে, মায়ানমার রয়েছে, থাইল্যান্ড রয়েছে, ঠিক আছে, শ্রীলঙ্কা রয়েছে। তাহলে এই জায়গাটায় যে কান্ট্রিগুলো রয়েছে তারাই বিমস্টেকের সদস্য হবে। ভেরি ইজি। হেডকোয়ার্টার কোথায়? নিশ্চয়ই এই দেশগুলোর মধ্যেই হেডকোয়ার্টার হবে। তাহলে কোথায়? ঢাকা, বাংলাদেশ। তাহলে ঢাকা বাংলাদেশে হচ্ছে এর
হেডকোয়ার্টার। ক্লিয়ার? নেক্সট আর দুটো জিনিস দেখে নেবে, একটা হচ্ছে ব্রিক্স। ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে আমাদের যারা ব্রিক্স কান্ট্রি অ্যাকচুয়াল যারা সদস্য তারা কারা? না, বি ফর হচ্ছে ব্রাজিল, দেখে নাও, বি ফর হচ্ছে ব্রাজিল, আর এস ফর হচ্ছে আর ফর হচ্ছে রাশিয়া, আর ফর হচ্ছে রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। অনেক সময় সিটাকে চেঞ্জ করে কানাডা দিয়ে দেয়, তো বি কেয়ারফুল। তাহলে ব্রিক্স, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এদেরকে নিয়ে কিন্তু ব্রিক্স কান্ট্রিটা কিন্তু গঠিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে ব্রিক্সে যে লেটেস্ট সামিটটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? তোমরা জানো সাউথ আফ্রিকায় হয়েছিল, এবং পরবর্তী সামিটটা তোমাদের রাশিয়াতে হওয়ার কথা। এবার কথা হচ্ছে যারা জয়েন করতে চায় তারা কারা? সৌদি আরবিয়া, আর্জেন্টিনা, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই, এরা কিন্তু জয়েন করতে চায়। প্রপোজ, আদৌ জয়েন হবে কিনা জানা নেই, মোটামুটি জয়েন করতে চায়। ঠিক আছে, এবার এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে, বলো প্রত্যেকে, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের চায়না, সাংহাইতে, সাংহাই। ঠিক আছে, এখানে এর হেডকোয়ার্টার ব্রিক্সের। এবার হচ্ছে সার্ক। ঠিক আছে, সার্ক হচ্ছে কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়া মানে সাউথ এশিয়ান, সাউথের দিকে যারা রয়েছে এশিয়ান কান্ট্রিগুলো, তাদের যে একটা রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল যে সমস্ত সমস্যার সমাধান সেগুলোর জন্য কিন্তু সার্ক রয়েছে। যার হেডকোয়ার্টার কোথায়? যার হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে হচ্ছে এর হেডকোয়ার্টার। এবং এখানে কে কে রয়েছে দেখো, এখানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, এখানে কিন্তু মালদ্বীপ রয়েছে। ঠিক আছে, মালদ্বীপ কিন্তু সার্কের মধ্যে রয়েছে, নেপাল, পাকিস্তান এবং হচ্ছে শ্রীলঙ্কা। সাউথ এশিয়ান, দেখো তোমরা যে সাউথ এশিয়ার মধ্যে যেগুলো রয়েছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে যারা রয়েছে তারা সাউথ এশিয়া, তারা কিন্তু তোমাদের সার্কে। তাহলে প্রত্যেকটা জিনিস মনে রাখবে, এখানে কটা কান্ট্রি? 1 2 3 4 5 6 7 8, টোটাল এখানে 8 কান্ট্রিজ। এখানে কটা? 1 2 3 4 5, অর্থাৎ যে কটা ব্রিক্সের ওয়ার্ড 1 2 3 4 5, তারাই এখানে, তার মানে 5 কান্ট্রিজ, এখানে 5 কান্ট্রিজ। আর এখানে কটা কান্ট্রি হলো? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে যায় যে কোথায় কান্ট্রির সংখ্যা বেশি, দ্যাট ইজ তোমাদের সার্কে। শবরীমালা মন্দির ভীষণ গুরুত্বপূর্ণ। এই শবরীমালা মন্দিরটা তখন দিয়েছিল কেন? কারণ তোমরা জানো যে শবরীমালার ওপর তখন একটা হালচাল হচ্ছিল। হালচাল মানে কি? শবরীমালা নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি চলছিল। কারণটা কি? কারণটা একটু গল্প বলি। শবরীমালা হচ্ছে কেরালাতে অবস্থিত একটা মন্দির, যে মন্দিরটার যে দেবতা থাকে সেটা হচ্ছে হিন্দুদের দেবতা থাকে একজন, তার নাম হচ্ছে সম্ভবত আট্টিয়াম বা কাভেট্টিয়াম, এরকম একটা নাম, যেটা হচ্ছে তোমাদের তেলেগুদের জন্য একটা বিখ্যাত জায়গা, মানে তেলেগুদের জন্য একটা জাগ্রত মন্দির যাকে বলা হয়। অনেক দিন আগে বানানো, মানে অনেক বছর আগের এটা মন্দির। তো এখানে যেটা থাকে যে পুরুষদের এই আট্টিয়াম, যে কাভেট্টিয়াম বা আট্টিয়াম, আমার নামটা ঠিক খেয়াল করছে না, মোটামুটি এরকম একটা নাম, আট্টিয়াম টাইপের হবে, এটাও আসতে পারে পরীক্ষায়। ইনি স্যালভেসিতে বিশ্বাস করতো, মানে কি? ইনি হচ্ছে যে কোনো নারীর সঙ্গে আসক্তিতে বিশ্বাস করতো না, অর্থাৎ সংসার ত্যাগী ছিল। তো সেক্ষেত্রে যে সমস্ত নারীদের মেনস্ট্রুয়াল সাইকেল চলে, যেমন 10 থেকে শুরু হয় মেনস্ট্রুয়াল সাইকেল, 10 বছর থেকে বা 12 বছর থেকে, সেটা চলে ধরো 50 বছর পর্যন্ত। সেই 10 থেকে 50 বছরের যে মহিলা, এই মহিলাদের কিন্তু এই মন্দিরের মধ্যে ঢোকা কিন্তু ব্যান ছিল বিফোর 2018। তো এর বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়, এবং স্টেট অফ কেরালা ভার্সাস একটা এখানকার যে 5টা ওমেন লয়ার ছিল তাদের বিরুদ্ধে একটা সুপ্রিম কোর্টে মামলা চলে। এবং তারপর সুপ্রিম কোর্ট 2018 সালে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয়। সেই ল্যান্ডমার্ক জাজমেন্টে বলেছিল যে এখানে যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে নারী এবং পুরুষের মধ্যে যে ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটিকে কি করা হচ্ছে? ইকুয়ালিটিকে ভায়োলেট করা হচ্ছে। এবং ইকুয়ালিটিকে ভায়োলেট করার জন্য কি করা হবে? না, ইকুয়ালিটিকে ভায়োলেট করার জন্য এখানে কিন্তু আমরা নারীদের অ্যালাউ করবো। এই নিয়ে বিরাট একটা প্রোটেস্ট হয়েছিল, খুব ঝামেলা হয়েছিল, তোমরা রিসেন্ট ডেটটা দেখে নেবে। মোটামুটি 2018 সাল থেকে কিন্তু প্রবেশের অধিকার পায়, পরবর্তীকালে পরীক্ষা আসতে পারে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত মন্দিরের নাম বলো, অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত মন্দিরের নাম বলো। দ্যাট ইজ আমাদের বালাজি মন্দির। বালাজি মন্দির বলা হয়, যেটা বিষ্ণুর মন্দির, তিরুমালা মন্দির, বালাজি মন্দির, খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির। উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ ভীষণ গুরুত্বপূর্ণ, লিঙ্গরাজ। মহারাষ্ট্রর অজন্তা গুহা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে কৈলাসনাথ টেম্পল, কৈলাসনাথ কোন রাজাদের সময় হয়েছিল? কৈলাসনাথ দুটো আছে, একটা কাঞ্চির আছে, মানে কাঞ্চিতে একটা অবস্থিত, যেটা পল্লবদের সময় হয়েছিল, আর একটা কৈলাসনাথ আছে মহারাষ্ট্রতে, যেটা হচ্ছে তোমাদের আমাদের ইয়ের সময় হয়েছিল, রাষ্ট্রকূটদের সময় হয়েছিল। ঠিক আছে, জায়গাগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 2019 সালে 55তম জ্ঞানপীঠ, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমাদের এই 55তম জ্ঞানপীঠ কে পেয়েছিল আমার তো মনে নেই, আর জানার দরকারও নেই।
কিন্তু বর্তমানে জ্ঞানপীঠ দুটো পেয়েছে 58তম, একটা হচ্ছে রামচরণে যেটা সংস্কৃতের উপর পেয়েছে, একটা হচ্ছে গুলজার। এই গুলজারের নাম কি বলতো? গুলজারের নাম হচ্ছে যেটাকে আমরা বলছি, তিনি অনেক সিনেমার জন্য বিখ্যাত, সম্পূরণ সিং কালরা। এই সম্পূরণ সিং কালরা কিন্তু বর্তমানে উর্দু উর্দু ভাষার ওপর কিন্তু জ্ঞানপীঠ পেয়েছে। তোমরা জ্ঞানপীঠ জানো যে সাহিত্যের শ্রেষ্ঠ সম্মান ভারতে কে পেয়েছে, এটা তোমাদের 2019-এ যেহেতু এসেছিল, পরবর্তীকালে আপডেট আসতে পারে 2024-এর যে সমস্ত পরীক্ষায় হবে তাহলে লেটেস্ট ডেটা জিজ্ঞাসা করবে। তো সেক্ষেত্রে মনে রাখবে একটা হচ্ছে গুলজার, গুলজারের সম্পূর্ণ নামটা হচ্ছে সম্পূরণ সিং, ঠিক আছে। উর্দুর জন্য তিনি কিন্তু এটা পেয়েছিলেন। নিচের মধ্যে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে? ডক্টর সঞ্জীব রেড্ডি। আর সর্বপ্রথম রাষ্ট্রপতি কে হয়েছিল বলো? ফার্স্ট এটা হয়েছিল রাজেন্দ্র প্রসাদ। আর এই জাকির হোসেন প্রথম মুসলিম আমাদের যে রাষ্ট্রপতি, ফার্স্ট মুসলিম রাষ্ট্রপতি, দ্যাট ইজ আমাদের জাকির হোসেন। আর ডক্টর রাধাকৃষ্ণ কি? ফার্স্ট আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়েছিল আমাদের রাধাকৃষ্ণ। নেক্সট, কম্পিউটার এবং ইন্টারনেট ডোমেন ইউআরএল এর পূর্ণরূপ কি? তো এরকম কিছু অ্যাব্রিভিয়েশন তোমাদের জন্য, অ্যাব্রিভিয়েশন এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো ইউআরএল এর সম্পূর্ণ নাম কি? দ্যাট ইজ, তোমরা জানো যে ইউআরএল কি করা হয়? একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে উল্লেখ করে না, যেটাকে বলেন আমরা ইউআরএল, তাই না? তার মানে কি? এটা ইউনিক একটা রিসোর্স, তার মানে হবে ইউনিক রিসোর্স লোকেশন, ঠিক আছে। ইউআরএল এর ফুল ফর্ম কি? দেখো এখানে কয়েকটা আমরা ফুল ফর্ম দিয়েছি। ইউনিফর্ম, ও সরি, এটা ইউনিফর্ম লিসেস লোকেটর হবে, একদম সরি, আমিও ভুল করে ফেললাম, ঠিক আছে। এগুলো কিন্তু ভুল হয়, বি কেয়ারফুল। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হবে, বি কেয়ারফুল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এইটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখে নাও এখানে কি দিয়েছে, বায়োস, এটা খুব গুরুত্বপূর্ণ। বায়োস আপডেট করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো বায়োস আপডেট করতে হয়। তাহলে এখানে বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম, যেটাকে আমরা কি বলি? বায়োস বলি। ইউএসবি কি বলি? ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি, ঠিক আছে। এফটিপি কি বলি? ফাইল অ্যালোকেশন টেবিল, এগুলোকে আমরা বলছি এফটিপি। ভিপিএন কি বলি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটাকে আমরা ভিপিএন বলছি। ক্লিয়ার? নেক্সট, কোন সালে ভারতের সংসদের পরিবেশ সুরক্ষা আইন পাস হয়? দেখো এইগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। পরিবেশ সুরক্ষা আইন হয়েছিল 1986-এ, পরিবেশ সুরক্ষা আইন হয়েছিল। আচ্ছা বলতে পারবে 1991-এ কি হয়েছিল? 1990 আমাদের এলপিজি হয়েছিল, লিবার্টি হয়েছিল, অর্থাৎ ইকোনমিক ফ্রিডম হয়েছিল, যেটা হচ্ছে আমাদের তৎকালীন যে কি বলবো, তৎকালীন যে আরবিআই যে গভর্নর ছিল আমাদের মনমোহন সিং, তিনি ইকোনমিক ফ্রিডম করেছিল এলপিজি মডেলের উপর ভিত্তি করে 1991 হয়েছিল। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয় সদর দপ্তর, এগুলো তো ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয়, দ্যাট ইজ নেদারল্যান্ডের হেগে, নেদারল্যান্ডের হেগে অবস্থিত। প্যারিসে বলো, প্যারিসে কে অবস্থিত? প্যারিসে কার হেডকোয়ার্টার? ইউনেস্কো হেডকোয়ার্টার, ফ্রান্সের প্যারিস অবস্থিত। নিউ ইয়র্কে বলো, নিউ ইয়র্কে আমাদের হচ্ছে ইউএন এর হেডকোয়ার্টার, ঠিক আছে। ইউএন এর যে হেডকোয়ার্টার সেটা আমাদের নিউ ইয়র্কে অবস্থিত। ইউএনইপির যে মানে ইউএনইপির যে হেডকোয়ার্টার, ইউএনইপি হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি বলো। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে যত মনিটারি দেখবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএফএফ, মনিটারি বিষয়গুলো যেগুলো ওয়াশিংটন ডিসি। কারণ কি? এই ওয়াশিংটন ডিসিটা কার রাজধানী? ইউএস এর রাজধানী, ঠিক আছে, বা ইউএস এর ক্যাপিটাল। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে? নেক্সট, দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশের মধ্যে ল্যান্ডলকড? আমি তোমাদের বারবার যখন ভূগোল পড়াই, পেড ব্যাচে কেন বা এখানে পড়ো, বারবার আমি ম্যাপের ওপর, তোমরা জানো যে আমি যেরকম সায়েন্স যখন পড়াই ডায়াগ্রাম নিয়ে কেন এত কথা বলি, কেন ডায়াগ্রাম নিয়ে বারবার বোঝাই, কারণ এগুলোই তোমাকে এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করতে শুরু করবে, ঠিক আছে। দেখো কি করে অপশন এলিমিনেট করবে। চিলি, চিলি কোন দিকটা বলো তো? এইরকম যদি আমাদের আমেরিকা হয়, চিলি হচ্ছে এই জায়গাটা, আটাকামা মরুভূমি রয়েছে, তাহলে চিলি তো হবে না, অপশন এন। ব্রাজিল তো এই দিকটাতে রয়েছে, ব্রাজিল হবে না। ল্যান্ডলক মানে মাঝখানে হতে হবে, কি হবে? পেরুগুয়ে এবং বলিভিয়া, বলিভিয়াটা হচ্ছে জাস্ট এইরকম একটা জায়গায় অবস্থিত। তোমরা ম্যাপ দেখো তাহলে বুঝতে পারবে, যারা ফুটবল খেলা দেখে তারা এগুলো খুব ভালো করে খেয়াল রাখতে পারবে, ঠিক আছে। দেখো এই যে বলিভিয়া, ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার। দেখো পরবর্তীকালে দেখো ব্রাজিল যদি আসে পরবর্তীকালে তোমরা কিন্তু বলবে না, ঠিক আছে। উরুগুয়ে, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের মানে একমাত্র এই দুটো বাদ দিয়ে প্রত্যেকটা কিন্তু তোমাদের ল্যান্ডলক, মানে কি? যেগুলো মানে কোনো কি বলবো, যে কোনো কিছু কোনো চারপাশে মুক্ত নয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারিও নেই, কিচ্ছু নেই, সেক্ষেত্রে তারা এইরকম ল্যান্ড দিয়ে লক, তাদেরকে বলে ল্যান্ড লক। যেমন কি বলিভিয়া এবং উরুগুয়ে, সরি প্যারাগুয়ে, ঠিক আছে, প্যারাগুয়ে। উরুগুয়ে কিন্তু হবে না, উরুগুয়ে কিন্তু আমাদের যে এখানটা যে আটলান্টিক ওশান রয়েছে সেই আটলান্টিক ওশানে রয়েছে। আচ্ছা এখানে বলতো যে এটা তো আমাদের দক্ষিণ আমেরিকা, তাহলে এখানে যে এখানে উপরে তো উত্তর আমেরিকা রয়েছে, এইখান থেকে উত্তর আমেরিকা, তাহলে এর মাঝখানে কোন খাল রয়েছে বলো? হোমওয়ার্ক থাকবে, কোন খাল রয়েছে, কোন খাল? প্রত্যেকটা হোমওয়ার্ক তোমরা নিচে কমেন্ট বক্সে লিখবে, আমি দেখবো কারা কারা পারো।
ভালো করে পারলে তাদেরকে আমি কিছু ফ্রি গিফট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো নেক্সট। নিচের কোন পাসটি শ্রীনগর এবং লে? শ্রীনগর এবং লেকে কে জুড়বে? জজিলা পাস। আর কে, আর কেউ আছে? আর কেউ নেই। এই দেখো জজিলা পাস, এই যে শ্রীনগর লেকে জুড়ছে জজিলা পাস, ঠিক আছে? এখানে রয়েছে বানিহাল, এখানে রয়েছে পীর পাঞ্জালে, প্রত্যেকটা কোথায় অবস্থিত? প্রত্যেকটা কিন্তু জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে? আর এখানে দেখো এই যে শিবকিলা রয়েছে, শিবকিলা এইখানটা রয়েছে নিচের দিকে, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম পাস গুলো রয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, তোমরা জানো যে এগুলো স্কিম, এগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো বা স্ট্র্যাটেজিকে বলতে পারো, স্কিম রিলেটেড যে জিনিসগুলো। এটা সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেই বেটি বাঁচাও বেটি পড়াও যে যোজনা এসেছিল তার আন্ডারেই একটা আর কি কি বলবো, যে তোমরা নিশ্চয়ই জানো যে সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট খোলা হয়, তার মানে নিশ্চয়ই এটা ব্যাংকিং রিলেটেড কিছু হবে। একটু তো অ্যাওয়ার থাকতে হবে, এই ধরনের প্রশ্নের জন্য পড়তে লাগে না, একটু খবর কাগজ, টিভি নিউজ চ্যানেল এগুলো দেখলেই, কিছু কিছু জিনিস দেখলেই এগুলো হয়ে যায়, ঠিক আছে? এগুলোর জন্য তোমাদের পড়তে হয় না, কিছু পড়তে হয় না। যারা আমাদের ব্যাচ এনকোয়ারি করছো, অনেকে আমার ব্যাচে ঢোকার জন্য ডেমো ক্লাস চাই। ভাই কি ডেমো ক্লাস দেবো তোমার? আমি এত ক্লাস পড়েছে, তার বাইরে কোনো ডেমো ক্লাস হয় না, ঠিক আছে? দশম শ্রেণীতে অধ্যয়নরত মেয়েদের সাইকেল প্রদান, সে তো আমাদের সবুজ সাথী পশ্চিমবঙ্গে, সে তো সে তো আমাদের পশ্চিমবঙ্গের সবুজ সাথী, ছেলে এবং মেয়েদের মধ্যে সাইকেল প্রদান প্রদান। নারীদের কর্মসংস্থান না, কন্যা সন্তানের জন্য ছোট আমানত প্রকল্প, একদম ঠিক। কত বছর বয়স পর্যন্ত? 10 বছরের নিচ থেকে একদম 18 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে? তো এটা এবার যদি বলে যে কোন মিনিস্ট্রি দেখে? পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিশু উন্নয়ন, দেখো কতগুলো দেখে, মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তিনটে অপশন দেবে আর নিচে বলবে সবকটি। তোমাদের কি মনে হবে যে মহিলা শিশু উন্নয়ন, কিন্তু অ্যাকচুয়ালি না। এই যে পুরো অ্যাকাউন্ট প্রকল্পটা কিন্তু তিনটে ডিপার্টমেন্টই দেখছে, মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, মানব সম্পদ উন্নয়ন। দেখো এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে, এগুলো দেখবে, আমি আর বেশি কিছু বলছি না, ঠিক আছে? কোন শিখ গুরু? এই শিখ গুরু জিনিসটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। কোন শিখ গুরু? খালসা পন্থ। খালসা মানে বুঝতেই পারছো যে মোগলরা কন্টিনিউয়াসলি শিখের গুরুদের কন্টিনিউয়াসলি অত্যাচার করে গেছে, যার জন্য খালসা পন্থ, যেটা হচ্ছে শিখ গুরু আমাদের, কোন কোন শিখ গুরু? গুরু গোবিন্দ সিং, ঠিক আছে? গুরু গোবিন্দ সিং কি করে? খালসা পন্থ নামে একটা সামরিক বাহিনী গড়ে তোলে, এবং পঞ্চ ক অর্থাৎ 5টা ক, এই 5টা ক এর প্রচলনও কিন্তু গুরু গোবিন্দ সিং করেছিল। গুরু নানক, যার জন্মগ্রহণ কোথায় হয়? পাকিস্তানের তালবন্দি গ্রামে, তিনি কি করেন? এই শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন গুরু নানক। গুরু তেগ বাহাদুর, যাকে কে হত্যা করেছিল? নবম শিখ গুরু নায়েন্দ গুরু, যাকে কে হত্যা করেছিল? ঔরঙ্গজেব। তো এই জিনিসগুলো তোমাদের লাস্ট টাইম এখানে বলেছি, যেমন অমর দাস, গুরু নানক, গুরু অঙ্গদ, এখানে ইংলিশে লেখা আছে বাট ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন গুরু অর্জুন দেব কে মেরেছিল? গুরু অর্জুন দেবকে বলো জাহাঙ্গীর, এই যে লেখা আছে জাহাঙ্গীর মেরেছিল। নবম শিখ গুরু যে তেগ বাহাদুর, কে মেরেছিল? তেগ বাহাদুরকে মেরেছিল কিন্তু আমাদের হচ্ছে বলো ঔরঙ্গজেব। আচ্ছা হরকিষান হচ্ছে ইয়ংগেস্ট গুরু, এগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা হরগোবিন্দ, এই যে হরগোবিন্দ দেখো অমৃতসর সিটিকে ইম্পর্টেন্ট করেছিল। অকাল তাকাত প্রতিষ্ঠা করেছিল, এটা বহুবার প্রশ্নে আসে। রামদাস, এই রামদাসে কি করেছিল? রামদাস কিন্তু অমৃতসর মন্দির শুরু করেছিল, যাকে কে দান করেছিল? এটা আকবর দান করেছিল, ঠিক আছে? এই গুরু নানক কার সাময়িক? গুরু নানক কিন্তু বাবরের সমসাময়িক। গুরু রামদাস কার সমসাময়িক? আকবরের সমসাময়িক। আচ্ছা অনেক সময় প্রশ্ন আসে যে গোবিন্দ সিং এর পর এই শিখদেরকে নেতৃত্ব কে ছিল? সেটা হচ্ছে বান্দা বাহাদুর। বান্দা বাহাদুর, এই বান্দা বাহাদুরকে কি রকম মেরেছিল জানো? বান্দা বাহাদুরকে আমাদের মেরেছিল হচ্ছে ফারুক সিয়ার মেরেছিল। ফারুক সিয়ার হাতির পায়ের তলায় পিষে মেরেছিল, ভেরি মাচ প্যাথেটিক। হাতির পায়ের তলায় পিষে বান্দা বাহাদুরকে মেরেছিল মোগলরা, যার জন্য মোগলদের একটা চূড়ান্ত বাজে পরিণতি হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে আলটিমেট মোগলদের কি রকম চূড়ান্ত পরিণতি হয়েছিল। এই জন্য বলে যে ইতিহাস কাউকে ক্ষমা করেনি কখনো। পট্টচিত্র, চিত্রশৈলী, এগুলো হচ্ছে তোমাদের কলা, অর্থাৎ বিভিন্ন রকম যে চিত্রকলা বা এই ধরনের যে কালচারের মধ্যে এগুলো পড়ছে। যে চিত্রকলা কোনটি হবে? উড়িষ্যা। আমার বাড়ি হচ্ছে ইস্ট মেদিনীপুর, অ্যাকচুয়ালি উড়িষ্যার একদম বর্ডারে। তোমরা জানো যে আমাদের এখানেও এই যে পটচিত্র না আগে আগে আসতো, কি দল বলো তো? এরকম একটা চিত্র থাকবে, এই যে দেখো এরকম একটা চিত্র দিয়ে একজন গান করবে, রামায়ণের চিত্র থাকলে রামায়ণের গান হবে, মহাভারতের চিত্র থাকলে মহাভারতের গান হবে, খুব সুন্দর। বড় একটা এরকম ওটা রাউন্ড করা থাকবে, বড় একটা এরকম খুলে দেবে, দিয়ে ধরে 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 গল্প করবে আর চাইতে আসবে, এরকম ভিক্ষা চাইতে আসবে। এখন আর এসব নেই। আচ্ছা আর কি কি দেখো, বিহারের হচ্ছে মধুবনী চিত্র, কোনার বিখ্যাত কোনার্ক মন্দির উড়িষ্যায় গুহায় অবস্থিত একটা চিত্র রয়েছে। মান্দানা চিত্র হচ্ছে রাজস্থানে, কালামকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে?
তো এই জিনিসগুলো তোমরা পড়বে, এগুলো পরবর্তী বিশেষ করে মধুবনীটা প্রচুর পরীক্ষায় আসে। তো এইটা হচ্ছে তোমাদের কিন্তু পটচিত্র, যেটা তোমরা যদি যাও, আমাদের একটা মেলা হয় পশ্চিমবঙ্গে, যেটা হচ্ছে বাংলা হস্তশিল্প মেলা হয়, যেটা হচ্ছে ইকো পার্কে বসে শীতকালের দিকে, ডিসেম্বর জানুয়ারি মাসে সম্ভবত বসে। ওই হস্তশিল্প মেলাতে তুমি যদি যাও, তুমি অনেক কিছু কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, কম্পিউটারের কোন অংশকে মস্তিষ্ক বলা হয়? যেটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট, ভারতের কোন রাজ্যের দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূল রেখা আছে? অর্থাৎ কোন রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে? কি হবে? গুজরাট। টোটাল উপকূল রেখা কত? ৭,৫৫০ কিলোমিটার, মানে টোটাল সবকিছু নিয়ে। আর যদি মূল ভূখণ্ড বলা হয় ৬,১০০ কিলোমিটার। সব থেকে বেশি কোন রাজ্য? গুজরাট। আচ্ছা, টোটাল কোস্টাল স্টেট বলো। টোটাল আমাদের কোস্টাল স্টেট কটা রয়েছে? দ্যাট ইজ 9 কোস্টাল স্টেট রয়েছে। প্রথম, তার মধ্যে সব থেকে বেশি সীমানা কে শেয়ার করছে? গুজরাট। আর তার দ্বিতীয় নম্বরে কে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। এগুলো মনে রাখতে হয় তোমাদের, পরীক্ষায় প্রশ্ন হবে। দ্বিতীয় দিয়ে দিল, দেখে নাও এই যে। আচ্ছা, এখানে রয়েছে করমন্ডল কোস্ট, এখানে মালাবার কোস্ট। করমন্ডল কোস্টটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। মালাবার কোথায় রয়েছে? কেরালাতে। ক্লিয়ার? চলো নেক্সট। ভারতের সেন্ট্রাল পটাটো অর্থাৎ রিসার্চ সেন্টার খুব গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল পটাটো কোথায় হবে? সিমলা। ক্লিয়ার? নেক্সট, প্রার্থনা সমাজ, এগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো তো মডার্ন হিস্ট্রি থেকে এসছে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের, বলো কোথায় গেল? এই যে আত্মারাম পাট্টুরঙ্গ, 1867। আর আর্য সমাজ হলে কি হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ক্লিয়ার? রাজা রামমোহন রায় কি করেছিল? আত্মীয় সভা। বলো, ব্রাহ্ম সভা। আদি ব্রাহ্ম সমাজ কে করেছিল? আদি দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেন, ভারতীয় ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ কে করেছিল? আনন্দমোহন বসু। এগুলোই পরীক্ষা আসবে তোমাদের, ঠিক আছে? এগুলোই পরীক্ষা আসবে। স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ। আচ্ছা, স্বামী বিবেকানন্দ কবে চিকাগো শহরে বক্তৃতা গেছিল? 1893। তারপরে তোমাদের রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেছিল? 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দের লেখা একটা বইয়ের নাম বলো, বর্তমান ভারত। ঠিক আছে? নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা গেম। 2020-তে কোথায় হয়েছিল জানার দরকার নেই, মনে রাখবে। বর্তমান কোথায় হচ্ছে? তামিলনাড়ুতে। খেলো ইন্ডিয়ার 6th এডিশন, মেবি 6th এডিশন। হ্যাঁ, এটা কি কি কোন কোন শহরে হবে? চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই আর হচ্ছে ত্রিচি, এই কয়েকটা শহরে হবে। তামিলনাড়ুতে হচ্ছে, ঠিক আছে? খেলো ইন্ডিয়া ইউথ গেম, যেটা হচ্ছে আমাদের হয়ে গেছে অলরেডি, জানুয়ারিতে হয়েছে। আচ্ছা, কে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে? এগুলো তোমাদের মনে রাখতে, এগুলো যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল ক্লাস আনবো ওখানে বলবো। খেলো ইন্ডিয়া দুটো মনে রাখবে, একটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, আর একটা হচ্ছে তোমাদের যে নর্মাল যেটা খেলো ইন্ডিয়া গেমস হয়, ঠিক আছে? দুটো মনে রাখবে, ইউথ আর নর্মালটা। তো এই ছিল আজকে ক্লাস। প্রত্যেকটা রেলওয়ে অ্যাসপিরেন্টসকে আমি থ্যাংক ইউ জানাই। একটা লাস্ট কথা বলবো, আমার একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে যার নাম হচ্ছে কিশলয়। তা ও আমাকে প্রায় মেসেজ করে, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট, আমার পেড ব্যাচে বর্তমানে পড়ছে। আমাকে আজকে সকালে, মানে ও আমার ক্লাসে আর কি খুশি প্রচন্ড, মানে আমি তোমাদের দেখাতেও পারি। তো ছেলেটা খুব ভালো ছেলে, মানে এত পড়াকু ছেলে, যে কোনো সময় যা ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করে। সে বলছে, স্যার আমি এতদিনে বুঝলাম যে আপনার কোর্স জয়েন করে আমি এখানে আমার কোর্স প্রমোট করছি না, কিন্তু আমি এখানে জাস্ট একটা গল্প বলছি যে স্যার সত্যি কোচিং এর দরকার আছে, কারণ এতদিন আমি যা পড়েছি আবার অন্যান্য কিছু জানছি। তাই ভালো করে যারা শিফট ওয়াইজ ভালো করে পড়তে দেখো, জীবনে তোমরা অনেক পয়সা খরচা করেছো, আবার অনেক পয়সা খরচা হবে, কিন্তু বর্তমান সত্যি কথা বলতে এই কোর্স গুলো এমন ছয়লাভ হচ্ছে, মনে হচ্ছে যেন 1000, 2000 বা 3-4 টাকা খরচা করলে যেন কি খরচা হয়ে যাচ্ছে, সবকিছু ফ্রিতে নেবো। ঠিক আছে? যাদের ভালো পড়াশোনা করতে পারছো, ভালো করে মন লাগাতে পারছো, দেন নাও। কিন্তু আদারওয়াইজ যারা মনে করো একটা স্যারের গাইডের মধ্যে থাকবে, আমার থামের মধ্যে তোমরা থাকতে চাও, যদি আমার এই 5টা আঙ্গুলের মধ্যে তোমরা থাকতে চাও, মুঠির মধ্যে রাখবো, তারা কিন্তু আমাদের এই পেড ব্যাচে জয়েন হতে পারো। আদারওয়াইজ আজকে 9 PM পেড ব্যাচের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেখানে জয়েন করতে পারো। আমার নাম্বার এটা, এখানে আমি তোমার ফোন ধরবো, আমি তোমাকে গাইড করবো, আমি তোমাকে সব করবো। আদারওয়াইজ তুমি তোমার এই ইউটিউব চ্যানেলটা থেকেও হেল্প নিতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং ভালো করে ক্লাস করো। এভাবেই তোমরা আমার পাশে থাকো ভিক্টরি এডুকেশনের। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।